হ্যালো ব্রেন, গত 24 ঘন্টার পিস্টক পুরোপুরিভাবে ব্যর্থ হয়ে গেছে এবং ইরান থেকে জেডি ভেন্স অলরেডি লিভ করেছেন এবং বাকি ডেলিগেশনও ধীরে ধীরে লিভ করার পথে রয়েছে। তবে কেন এই নেগোসিয়েশন পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে সেটা আসলে ডিটেলসে জানা প্রয়োজন। মূলত 4টা পয়েন্টে সেই পুরোপুরি নেগোসিয়েশনটা ব্যর্থ হয়ে গেছে। সেই 4টা পয়েন্টের প্রথমটাই হচ্ছে নিউক্লিয়ার আমেরিকার হাতে তুলে দেওয়া, যেটাতে ইরান বলেছে নো, কোনোভাবেই তারা এটা তুলে দেবে না। ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট ক্যাপাসিটি পুরোপুরিভাবে শাটডাউন করা, ইরান বলেছে সেটাও তারা করবে না। এবং ইরানের হাতে স্ট্রেট অফ হরমুজের কন্ট্রোল না থাকার ব্যাপারে আমেরিকার দাবি, এবং আমেরিকা দাবি করেছে যে ইরান যেন স্ট্রেট অফ হরমুজ ওপেন করে দেয় এবং এটার উপর যেন কোনো ধরনের মানে কন্ট্রোল না রাখে। ইরান সেটাও ডিনাই করেছে। ইরান বলেছে স্টেট অফ হরমুজ তার সভরেন রাইট। ঠিক চতুর্থ দাবি মূলত হচ্ছে লেবাননকে এই সিজফায়ারে ইনক্লুড করা এবং লেবাননে যে কোনো ধরনের অ্যাগ্রেশন ইরানের সাথে দেখা, এবং ইরানের যদি কোনো ধরনের অ্যাগ্রেশন বন্ধ হয় লেবাননও পুরোপুরিভাবে বন্ধ করতে হবে। বাট আমেরিকা এবং ইসরায়েল কমপ্লিটলি বলে যাচ্ছে যে না, লেবানন এক্সক্লুডেড ফ্রম দিস পিস্টক। সো ইরান সেখানেও ডিনাই করেছে। অ্যান্ড দেন থার্ড ফোর্থ অল্প কিছু শর্ত রয়েছে, যেগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে ইরানিয়ান ফ্রোজেন অ্যাসেট কমপ্লিটলি ছেড়ে দেওয়া, যেটা এই পিস্টকের আগে কমিটমেন্ট করেছিল ছেড়ে দিবে, বাট আলটিমেটলি হচ্ছে ইউএসএ তারা সেটা ছাড়তে রাজি হয়নি। সো এই পর্যন্ত যতটুকু আপনি দেখতে পাচ্ছেন যে 10 পয়েন্টের যে ক্লজ ইরান সেট করেছে, সেখান থেকে মাত্র 4-5টা ক্লজে মূলত সবচেয়ে বেশি বিভেদ তৈরি হয়েছে, এবং 4-5টা ক্লজ মূলত আমেরিকা কোনোভাবেই মানতে রাজি না, এবং ইরান মূলত আমেরিকার ক্লজগুলো কোনোভাবে মানতে রাজি না। সো দুপক্ষের দিকে যদি তাকান, দুপক্ষই মূলত অলমোস্ট নন নেগোশিয়েবল পয়েন্টে দাঁড়িয়ে আছে, কেউ কাউকে ছাড় দিতে রাজি না, এবং সেখানেই মূলত সবচেয়ে বড় বিপত্তি বেঁধেছে। এবং আলটিমেটলি এই পিস্টক গত 21 ঘন্টা টানা আলোচনার পর পয়েন্ট সরাসরি ফেস টু ফেস মোহাম্মদ গালিবাফ এবং জেডি ভেন্সের 2 ঘন্টার মতো টানা টক হয়েছে এবং কোনো সমাধানে তারা পৌঁছতে পারেনি। দিন শেষে পিস্টক ব্যর্থ হয়েছে। এই পিস্টক ব্যর্থ করা নিয়ে বেশ অনেকগুলো ওয়ার্ড রয়েছে এবং অনেকগুলো ইস্যুজ এখানে সামনে চলে এসেছে, যে প্রত্যেকটা ইস্যু মূলত এটাই মিন করে আলটিমেটলি পিস্টক ব্যর্থ হওয়ার পেছনে যতটা না ইউএসএ দায়ী, যতটা না ইরান দায়ী, যতটা না পাকিস্তান দায়ী, বাট তার চেয়ে বেশি অংশে দায়ী মূলত ডিমান্ডগুলো এমন ক্রিটিক্যাল যে এগুলোকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যায় না। ইরানের পক্ষ থেকে ইরান মনে করে তার প্রত্যেকটা রাইটস মূলত সভরেন রাইটস, সেগুলো মানে দাবিদার, এগুলো তাকে দিতে হবে। যেমন নিউক্লিয়ার ক্যাপাসিটি বিল্ড করা, এনরিচ করা, হরমুজ স্টেটের উপর কন্ট্রোল রাখা এবং তার অ্যাসেট তাকে ফেরত দেওয়া, হুইচ ইজ ট্রু অ্যাকচুয়ালি। কিন্তু ইউএসএ এগুলো মানতে রাজি না। সো আলটিমেটলি হচ্ছে পিস্টক ব্যর্থ হয়ে গেছে এখানেই। এবং ইউএসএ যেভাবে বলেছে, ইউএসএ যেভাবে চাচ্ছে, সেভাবে যদি সত্যিকার অর্থে পিস্টক কোনোভাবে মানে এগুতে যায়, তাহলে একটা দেশের স্বাধীনতা বলতে কোনো কিছু থাকে না, একটা দেশ বলতে আর কোনো কিছু থাকে না। একটা দেশ লিটারালি আমেরিকার গোলামে পরিণত হওয়া ছাড়া এর বাইরে কোনো কিছু থাকে না। এবং এই কারণে আলটিমেটলি পিস্টক ব্যর্থ হয়েছে। কারণ হচ্ছে ইরানিয়ানরা তো সেই জাতি নয়, তারা হচ্ছে 5000 বছর ধরে সেম ডিফিকাল্টিস অলওয়েজ ফেস করে এসেছে। তারা মঙ্গল, অটোম্যান, এই ধরনের যত মানে অ্যাগ্রেশন আছে, তার প্রত্যেকটা তাদের মানে জেনারেশন বাই জেনারেশন ফেস করে এসেছে। সো তারা এখানে মানতে রাজি না। আলটিমেটলি হচ্ছে পিস্টক ডিস্ট্রয়েড হয়েছে এবং পিস্টকের কোনো ধরনের সলিউশনে পৌঁছানো সম্ভব হয়নি। এতে কি হবে এখন? এতে মূলত হচ্ছে আলটিমেটলি যুদ্ধ রিস্টার্ট হওয়ার চান্স অনেক হাই। ইরানিয়ান ডেলিগেশন থেকে মূলত আব্বাস আরাগচি ক্লিয়ারলি বলেছেন যে আমেরিকান অথরিটি বা আমেরিকান রেজিম যা যুদ্ধে তারা অ্যাচিভ করতে পারেনি, তারা সেটা অ্যাচিভ করার চেষ্টা করে যাচ্ছে মূলত নেগোসিয়েশন টেবিলে, যেটা ইম্পসিবল। যুদ্ধে ইরান যে ক্ষতির সম্মুখীন হয়েছে, যে কারণগুলোতে ইরান ক্ষতির সম্মুখীন হয়েছে, সে কারণগুলোতে ইরান কোনোভাবেই ছাড় দেবে না এবং তারা প্রয়োজনে আবার যুদ্ধ করবে। বাট আমেরিকা চাচ্ছে এগুলোতে ইরানকে ছাড় দিতে হবে এবং ইরানকে ছেড়ে দিয়ে কথা বলতে। পাকিস্তানি ডিপ্লোমেট রেজা নাসির মূলত ক্লিয়ারলি একটা স্টেটমেন্ট দিয়েছেন আজকে, তার টুইটারে আমি দেখতে পেলাম। তিনি ক্লিয়ারলি লিখেছেন যে ক্লোজ একজন ডিপ্লোমেট যিনি হলরুমে ছিলেন, তিনি ক্লিয়ারলি বলেছেন যে ইউএসএর মানে নেগোসিয়েশনের মেন্টালিটি নিয়ে কোনো ধরনের নেগোসিয়েশন করতে এবং ফিউর ডিপ্লোমেসি যাকে বলে, সেই ধরনের কোনো ডিপ্লোমেসি তারা এখানে দেখাতে আসেনি। তারা এসেছে অ্যারোগেন্সি এবং মিক্স মেলাস্টিক একটা মনোভাব নিয়ে, যেটা আলটিমেটলি হচ্ছে নেগোসিয়েশন নয়, বরং হচ্ছে তাদের অ্যারোগেন্সিকে প্রায়োরিটি দিয়েছে, যার ফলে ফুল নেগোসিয়েশনটা মূলত ব্যর্থ হয়ে গেছে। এবং পাকিস্তান ফেডাফেটা নিয়ে, কারণ এত বড় একটা আয়োজনের পর এটা নেগোসিয়েশনের মতো দেখা উচিত ছিল, আলটিমেটলি তারা এটাকে অ্যারোগেন্সিতে নিয়ে গেছে এবং দিন শেষে এটা ব্যর্থ হয়েছে। এবং প্রফেসর মোহাম্মদ মারান্ডি লিটারালি ক্লিয়ারলি বলেছেন যে ইউএসএ নেগোসিয়েশন করার জন্য এখানে আসেনি, তারা
সময় কেনার জন্য এসেছে। এটার মিনিংস হচ্ছে ইউএসএ এই সময়ের মধ্যে মধ্যপ্রাচ্যে প্রচুর পরিমাণে হচ্ছে তাদের ওয়েপন স্টোরেট করেছে, তাদের সোলজার জড়ো করেছে। এখনও যখন আমি কথা বলছি অলরেডি C-17 বিশাল একটা বহর মূলত হচ্ছে মিডল ইস্টে, ইউরোপ হয়ে মিডল ইস্টে মূলত যাতায়াত করে যাচ্ছে। C-5, C-17 এবং ফাইটার জেট, আর্লি ওয়ার্নিং সিস্টেম, এগুলো যখন মুভ করে ডিপ্লোম্যাটিক মানে টক চলা অবস্থায়, তখন এটা আপনাকে ইন্ডিকেশন করে যে ইউএসএ অ্যাকচুয়ালি ওয়ার থেকে সরে যায়নি, ইউএসএ ওয়ারের মধ্যেই আছে এবং ইরানও সিরিয়াসলি ওয়ারের মধ্যেই আছে। সো এটা মূলত একটা সময় কেনা ছাড়া এর বাইরে কোনো কিছু ছিল না। এবং এই যুদ্ধকে কেন্দ্র করে, মানে এই নেগোসিয়েশনকে কেন্দ্র করে নেতানিয়াহুর মেইন অবজেক্টিভ গত 48 ঘন্টায় ছিল মূলত একটাই, যে কোনো মূল্যে এই নেগোসিয়েশন পণ্ড করে দেওয়া এবং এটাকে ব্যর্থ করে দেওয়া এবং প্রমাণ করা ইরানের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন সম্ভব নয় এবং যুদ্ধই একমাত্র পথ। সো সে নেগোসিয়েশন চলাকালীনও গতকালকে 5 জন লেবানিজকে হত্যা করেছে বম্বিং এর মাধ্যমে, কার্পেট বম্বিং করেছে। দেন একই অবস্থা রয়েছে মূলত হচ্ছে এই নেগোসিয়েশন চলাকালীন সে 12 মিনিটের একটা ভিডিও পোস্ট করেছে যেখানে সে ক্লিয়ারলি দেখিয়েছে যে ইরানের এনরিচড নিউক্লিয়ার ইউরেনিয়াম মূলত সে ডিরেক্টলি বলেছে ইরানের এনরিচড ইউরেনিয়াম ইরান থেকে সে বের করে নিয়ে আসবে হয় ডিপ্লোমেসিতে নয়তো আদার ওয়ে। আদার ওয়েটার মিনিংস হচ্ছে ওয়ার। সো নেতানিয়াহুর মাথা থেকে এখনো ওয়ার যায়নি, সে 100% ওয়ার করার জন্য এখনো এক পায়ে দাঁড়িয়ে আছে। এবং নেতানিয়াহু ডিরেক্ট থ্রেট দিয়েছে যে এনরিচড ইউরেনিয়াম যে কোনো মূল্যে সে নিয়ে আসবে এবং এটা মানে একমাত্র লক্ষ্য তার এখন। এবং সে দাবি করে যাচ্ছে তার সুপ্রিমেসিতে, মানে তার প্রেসিডেন্সি থাকা অবস্থায় সে ইরানিয়ান রেজিমকে কলাপস করেছে, ইরানিয়ান IRGC কে কলাপস করেছে, নেভিকে কলাপস করেছে। সে বলে যাচ্ছে এগুলো সব তার ক্রেডিট এবং একই সময় বলে যাচ্ছে সে এন্টায়ার রিজনে নাকি টেরোরিজম ডিস্ট্রয় করেছে, হোয়াইল এই ব্যক্তি একা গত 2 বছরে 90,000-এর বেশি মানুষ হত্যা করেছে মূলত গাজাতে। এবং সে এরদোগানকে বলে যাচ্ছে এরদোগান কুর্দিদের হত্যা করে যাচ্ছে এবং ইলিগাল হত্যা করে যাচ্ছে। সো এটা নিয়ে প্রচন্ড ব্যাকলাশ তৈরি হয়েছে এবং আপনি একটা প্যাটার্ন দেখবেন, সেটা হচ্ছে এই মুহূর্তে ইরানের পরপর তারা প্রত্যেকটা পয়েন্টে টেনে মূলত তার্কিকে নিয়ে আসছে, মানে তার্কিকে যে কোনো মূল্যে এই প্রত্যেকটা পয়েন্টে মূলত নিয়ে আসছে। এর আলটিমেট মিনিংস বা এর আলটিমেট গোল হচ্ছে তারা তার্কিকে মূলত ডিস্ট্রয় করার একটা বিগ প্ল্যান হাতে নিয়েছে, যেটা নর্মালাইজ করার চেষ্টা করে যাচ্ছে এই মুহূর্তে। এবং তার্কিও এটা ক্লিয়ারলি বুঝতে পারছে এবং এরদোগান গতকালকে একটা স্টেটমেন্ট দিয়েছে যেখানে সে একটা সফট ওয়ার্নিং বলা যায় এরকমই কিছু দিয়েছে। সেখানে সে বলেছে যদি পাকিস্তান ইন্টারভেন করে এই সিজফায়ার এগ্রিমেন্ট পর্যন্ত না পৌঁছাতো তাহলে তার্কি জাস্ট মোমেন্টে ছিল লেবানন যুদ্ধে জড়িয়ে যাওয়ার জন্য। এটা কোথা থেকে এরদোগান স্টেটমেন্ট দিয়েছে সেটা তো আমার জানা নেই, বাট এটা তো দিয়েছে। এবং তার্কির অ্যাকচুয়ালি ইন্টেনশন আছে কিনা লেবাননে যুদ্ধে জড়ানোর, এটা নিয়ে আমি যথেষ্ট কনফিউজড। বাট এটা যদি মুখরোচক না হয় এবং বাস্তব হয় তাহলে তো অনেক বড় গেম হয়ে যাবে সামনের দিনগুলোতে। এবং ইউএসএ জেডিভেন্স তো অলরেডি চলে গেছে এবং ইউএসএ মূলত লিটারালি একটা সরাসরি থ্রেট দিয়ে বসেছে ইরানিয়ান ডেলিগেশনের উপর, যারা যেসব ডিপ্লোমেটরা এখানে এসেছেন তাদেরকে হত্যা করার ব্যাপারে একদম ডিরেক্টলি হত্যা করার ব্যাপারে একটা থ্রেট দিয়ে বসেছেন। ওয়াশিংটন পোস্ট আজকে লিখেছে যে ইরানিয়ান লিডার্স মাস্ট মেড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার লিভস লিটারালি ডিফেন্স অন রিচিং নেগোসিয়েশন সেটেলমেন্ট ট্রাম্পস লাইকিং, ইফ দে রিফিউজ টু ডু সো দে উইল বি কিল। জাস্ট আপনি ভাবেন মানে কোন লেভেলের ডেঞ্জারাস মানুষ হলে এইভাবে কথা বলতে পারে যে আমি একটা এন্টায়ার নেগোসিয়েশন টিম, এন্টায়ার ডেলিগেশন, এন্টায়ার মানে লিডারশিপকে কমপ্লিটলি রিস্ক করে দিবে এবং দিনের আলোতে সারা পৃথিবীর সামনে এটা বলে দিতে পারে এরা কোন লেভেলের টেরোরিজম করে যাচ্ছে। মানে আপনি আগে টেরোরিজমের সংখ্যা তো বুঝবেন, এরা তো রিয়েল টেরোরিস্ট। আপনার সাথে এই রেজিমের পছন্দ হয় না, আপনার সাথে এই রেজিমের ভালো লাগে না, এরকম তো পৃথিবীর অনেক দেশের সাথে অনেক রেজিমের ভালো লাগে না। আমাদের সাথে তো ইন্ডিয়ার প্রতিদিন লেগে আছে, আমরা কি বলি আমরা তাদেরকে হত্যা করে দেবো? ইটস ইম্পসিবল, এটা তো আমরা বলি না, বলা সম্ভব না। সো ইউএসএ ইজ ট্রাইং টু ডু দ্যাট ইজ অ্যাকচুয়ালি কমপ্লিটলি অ্যাগেনিস্ট হিউম্যানিটি এবং তারা সেই ক্রাইম করার জন্য এখন মুখিয়ে আছে। সো যতটুকু আমি বুঝতে পারছি এই নেগোসিয়েশন এখন ব্যর্থ হয়ে যাওয়ার কারণে পুরোপুরিভাবে ওয়ার রেস্টার্ট হওয়ার চান্স রয়েছে। এবং বি রেডি যে হাই প্রাইসে এনিথিং কেনার জন্য, এবং তেলের বাজার সহজে স্বাভাবিক হচ্ছে না, হওয়ার কোনো চান্স এই মুহূর্ত পর্যন্ত তৈরি হয়নি। এবং স্টেট অফ হরমুজ ক্লোজড। আমি দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশ তো প্রচণ্ড পরিমাণে প্রপাগান্ডা ছড়িয়েছে যে ইরান আমাদেরকে জামাই আদর করে আমাদের মানে শিপগুলোকে ছেড়ে দিবে, এই ধরনের নিউজ করেছে। এই প্রপাগান্ডাসদের কারণে আমরা যে কি পরিমাণ ভুগে যাচ্ছি
রিয়েল ডিপ্লোমেসির ব্যাপারে কোনো ওয়ার্ড নেই। প্রোপাগান্ডা ছড়াতে একটা জাতিকে লিটারালি মানে কি বলবো, মানে সেন্সলেস করে ফেলেছে। এখনো বলছে যে আমাদের নাকি ইরান ছেড়ে দিবে, ওয়েল আমাদের একটা শিপ এখান থেকে পাস করতে পারেনি। সো আমরা আসলে ভয়ঙ্কর থ্রেটের মধ্যে আছি, এবং আমাদের বিপদটা আরো বড় এই ওয়ারের কারণে। সো এবার আসেন যে ওয়ার্ল্ড স্টেজে আসলে কি হচ্ছে। ধরেন আপনাকে বলি, ইউএস এর রেজিমের ব্যাপারে সারা পৃথিবী ধীরে ধীরে নায়ের মধ্যে চলে যাচ্ছে। আপনি অলরেডি শুনেছেন স্পেন, ফ্রান্স, ইতালি, ইউকে এবং ফুল অস্ট্রিয়ার মতো দেশও মূলত আমেরিকার বিরুদ্ধে চলে গেছে, এবং বেলজিয়াম তো গত পরশুদিন লেবাননে অ্যাটাকের পর তাদের ডিপ্লোমেসি যখন সেখানে ছিল, আপনি অলরেডি দেখতে পেলেন তাদের মুভমেন্ট কি ছিল। ঠিক একই জায়গায় কালকে মূলত কানাডিয়ান প্রেসিডেন্ট ক্লিয়ারলি একটা ওয়ার্ড উচ্চারণ করেছেন যে প্রতিটা বাজেটে $1 মধ্যে 70 সেন্ট মূলত কানাডিয়ান মিলিটারি বাজেটের প্রতি ডলারের 70 সেন্ট যেত মূলত ইউএসএতে। মানে এন্টায়ার টোটাল বাজেটের 70% মূলত ইউএসএ চলে যেত, এবং সেটা মূলত হচ্ছে তাদের এই সেন্সলেস ওয়েপনগুলো কেনাতে ব্যয় করা হতো এবং তাদেরকে ব্যাকআপ করা হতো। সো কানাডিয়ান ডিফেন্স বাজেট মূলত $63 বিলিয়ন ছিল গত বছর, এবং এর থেকে যদি 70% যায় তাহলে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন 45 to 50 বিলিয়ন ইউএস ডলারের একটা বাজেট মূলত হচ্ছে ইউএসএ তে চলে যেত। এবং কালকে কানাডিয়ান প্রেসিডেন্ট ক্লিয়ারলি, প্রাইম মিনিস্টার সরাসরি ঘোষণা দিয়েছেন এটা এখানে এন্ড করা হলো, মানে ইউএসএ তে তারা আর কোনো ধরনের ডিফেন্স বাজেট ব্যয় করবে না। সো এটা আপনাকে একটু ইন্ডিকেশন দিয়েছে ধীরে ধীরে যে কোন দিকে যাচ্ছে ওয়ার্ল্ড, কোন দিকে যাচ্ছে। অ্যান্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী আজকে মূলত একটা প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে পিস টক ইজ নট ওভার ইয়েট, এখনো এটা চলছে। হয়তো দুই পক্ষ এখান থেকে মানে ডিফার্স করেছে এবং তারা চলে গেছে, বাট আলটিমেটলি পিস টক এখনো চলমান রয়েছে, এবং এটার নেক্সট পেসের জন্য তারা ট্রাই করে যাচ্ছে। আই হোপ পাকিস্তান করতে পারবে, যদি তারা করে তো ভালো। মানে রিজন হচ্ছে এটা খুবই ডিফিকাল্ট একটা সিচুয়েশন এই মুহূর্তে সারা ওয়ার্ল্ড দাঁড়িয়ে আছে, যেখানে আসলে কোনো সলিউশনে বের করা অলমোস্ট ইম্পসিবল অবস্থায় চলে গেছে। দুপক্ষই মূলত নাছোড়বান্দা, কেউ কাউকে ছেড়ে দিয়ে কথা বলছে না, এবং যুদ্ধ করতে এসে ইউএস এর যেমন মাজা ভেঙেছে, ইরানের ইকোনমি থেকে শুরু করে এন্টার ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়েছে। স্টিল ইরান মনে করে যাচ্ছে যে নেগোসিয়েশন টেবিলে অ্যাটলিস্ট তাদের এই ক্রিটিক্যাল 10টা পয়েন্টে তারা কোনো ছাড় দেওয়াকে মূলত তাদের পরাজয় মনে করে যাচ্ছে, সো তারা দিবে না। এবং ইরানে সবচেয়ে আমেরিকার জন্য নেগেটিভ পার্ট হচ্ছে কি, যারা ইরানের হয়ে সবচেয়ে বেটার নেগোসিয়েশনটা আগে করতে পারতো, যারা করতো অতীতে, মানে একটু ছাড় দিয়ে হলেও করতো, যেমন ওয়ার শুরু হওয়ার আগে তারা এনরিচ ইউরেনিয়াম পর্যন্ত গিভ আপ করার মতো একটা মনোভাবে চলে গিয়েছিল। এই লেভেলের একটা নেগোসিয়েশন যারা করতে পারতো, সেই প্রত্যেকটা মানুষকে তারা হত্যা করেছে। এই মানুষগুলো এখন আর নেই। এখন যারা আছে তারা সুপারলি মানে হাই লেভেলে তারা মূলত হচ্ছে হার্ডলাইনার, এমন হার্ডলাইনার যে তারা যা বুঝেছে এটার থেকে তারা বিন্দু পরিমাণ ছাড় দিবে না, দেওয়ার মতো না। এবং সেই তালিকায় ধরেন গালিবাফ রয়েছেন, আরাকসি তারপরও কিছুটা ছাড় দেন, কিন্তু অত না। তারপর তাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর রয়েছেন, ডেপুটি ফরেন মিনিস্টার রয়েছেন, এবং পার্লামেন্ট স্পোকসপারসন বেশ কয়েকজন সেখানে গিয়েছেন, তারা রয়েছেন। তারা প্রত্যেকেই মূলত সিমিলার লেভেলের হার্ডলাইনার। এবার আসেন নিউক্লিয়ার। যদি নিউক্লিয়ার অ্যাটাক, মানে এই টক শেষ হওয়ার পরে, মানে কোনো নেগোসিয়েশন না হওয়ার পরে চান্সেস আর হাই দিয়ে নিউক্লিয়ার ওয়েপন ইউজ করার একটা পসিবিলিটি তৈরি হবে। সো যদি ইউএসএ নিউক্লিয়ার ওয়েপন ব্যবহার নাও করে, ইসরায়েল করতে পারে। সো এটা নিয়ে গতকালকে মহসিন রেজাই মূলত আইআরজিসি কমান্ডার বলেছেন যে পাকিস্তান তাদেরকে এনশিওর করেছে যে যদি ইসরায়েল ইলিগেলি কোনো নিউক্লিয়ার ওয়েপন ইরানে ব্যবহার করে, তাহলে তারা তাদের নিউক্লিয়ার ওয়েপন ইসরায়েলের উপর ব্যবহার করবে। মানে শুনতে রেথ্রিক মনে হতে পারে যে পাকিস্তান কি ইরানের জন্য এত বড় রিস্ক নেবে, মানে এভাবে তো হওয়ার কথা না। বাট এখানে একটা ক্লজ আছে, হতে পারে। রিজন হচ্ছে ইরানের যে কোনো প্রান্তে নিউক্লিয়ার স্ট্রাইক হবে, সেটা রেডিয়েশন যেটা ছড়াবে সেটা সবচেয়ে বড় ভিকটিম ইরানের পরে হবে মূলত মিডল ইস্ট, এবং হবে হচ্ছে পাকিস্তান। সো পাকিস্তান যদি এখানে নীরব থাকে, নিউক্লিয়ার ব্যবহার না করেও নিউক্লিয়ার রেডিয়েশন তাকে ভুগতে হবে। সো ইটস এ হিউজ ক্রাইম এগেনস্ট পাকিস্তান টু। সো ইসরায়েল টেকনিক্যালি নিউক্লিয়ার ওয়েপন এমন জায়গায় ব্যবহার করবে ইরানের উপর, যেখানে করলে এন্টায়ার পার্সিয়ান গলফ এবং পাকিস্তান এবং আফগানিস্তান সাথে ইরান সবাই সেম লেভেলের ডিস্ট্রাকশনে পৌঁছে যায়। এটা ইসরায়েল এনশিওর করার চেষ্টা করবে, এবং এখানে একমাত্র সেফগার্ড এই মুহূর্তে দিতে পারে পাকিস্তান। রিজন, পাকিস্তান ছাড়া আর কারো কাছে নিউক্লিয়ার ওয়ারহেড নাই।
এবার প্রশ্ন আসতে পারে, পাকিস্তানের তো 5,000 কিলোমিটার রেডিয়াসে পৌঁছাতে পারে এই ধরনের মিসাইল নেই। আছে, পাকিস্তান কিছুদিন আগে সেম মিসাইলের হচ্ছে টেস্টও করেছে। সো ইটস হার্ড। এখন ওয়ার এমনভাবে পৌঁছে গেছে, পাকিস্তান যদিও ইউএস এর সাথে গুড রিলেশন রেখে যাচ্ছে, পাকিস্তান সবার সাথে গুড রিলেশন রাখার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু পাকিস্তান ইসরায়েলকে 100% ডিনাই করেছে। এখানে এই ক্লজগুলো আপনাকে বলে দেয় যে নিউক্লিয়ার রেডিয়েশন বা নিউক্লিয়ার রিটালিয়েশন যদি আগামীর দিনগুলোতে হয়, পাকিস্তানকে স্টেপ আপ করতে হবে এবং পাকিস্তান বাধ্য। আর একটা জিনিস বলি, পৃথিবীতে আপনি যত কিছু যেভাবেই দেখেন, সবচেয়ে ক্রিটিক্যাল থ্রেটটা সবার আগে দেখে মূলত মিলিটারি জেনারেলরা। এটা জানেন? সবার আগে দেখে মিলিটারি জেনারেলরা। তারা দেখে যে থ্রেট ইজ কামিং এবং এটা ইনভিটেবল। তখন তারা ডিসিশন নিতে হয় যে তারা আসলে যুদ্ধ করবে কি করবে না। এবার সোফার পাকিস্তানের কথায় আসে, পাকিস্তানের মিলিটারি জেনারেলরা গাধা না, তারা অনেক ভালো বোঝে। তারা আমাদের সাথে যখন যুদ্ধ হেরেছে তখনও তারা বুঝেছে যে তাদের টিকে থাকতে হলে তাদেরকে এখানে গিভ আপ করতে হবে। এটা হচ্ছে বোঝা। এবং যখন হচ্ছে পাকিস্তান ধরেন ইন্ডিয়ার সাথে বেশ কয়েকটা যুদ্ধ করেছে, কোথায় তাদেরকে নেগোসিয়েশন বসতে হবে তারা সেটা বুঝেছে। প্রত্যেকবার তারা হচ্ছে তাদের দেশকে টিকানোর প্রায়োরিটি হাইয়েস্ট লেভেলে দিয়েছে এবং এখনো সেটাই করে যাচ্ছে। সো আমার মনে হচ্ছে যে পাকিস্তান মানে যেটা বলেছে, মানে মহসিন রেজাইকে যেটা বলেছে আইআরজিসি কমান্ডারকে, প্রবাবলি ইটস ট্রু। এবং এটা যদি হয় তাহলে আমরা পাকিস্তানের নিউক্লিয়ার রিটালিয়েশন ইসরায়েলের বিপক্ষে দ্রুতই দেখতে পাবো। দ্যাটস ইট।